বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তদন্ত নির্দেশের থেকে যে সেগুলো আমার প্রশ্ন দেখবো, একটু সবাই মনোযোগ দিন। প্রথম থেকে দেখে যাই, হ্যাঁ, তাহলে সবচেয়ে ভালো হবে। প্রথম থেকে দেখে যাই, তাহলে কোন রুলগুলা। ঠিক আছে। হ্যাঁ, প্রথম থেকে দেখে যাই, তাহলে ভালো। আমরা পড়াইছি অবশ্যই, তারপর আমরা একটু দেখে যাই। শাহুল আলম, আমরা প্রথম থেকে একটু দেখে যাই। জুবায়ের, স্যার, এই আপনারা যারা রিটেন ক্লাস করতেছেন, মোটামুটি এখানে 34 জনের মতো আছে রেজিস্ট্রেশনে। তো এই পরীক্ষা, আচ্ছা থাক, এটা আমার কাছে তালিকা আছে আর কি, নামগুলো একটু দরকার, সুবিধা থাক, কষ্ট করা লাগবে স্যার না। ওটা সমস্যা নেই স্যার। হ্যাঁ। যারা রিটার্নে পরীক্ষা দিচ্ছে স্যার তারা পেমেন্ট করে দিবে এমনিও স্যার। না, পেমেন্টের কনফিডেন্স। বিষয় না, পেমেন্টের বিষয় না ভাই, সমস্যা নাই। পেমেন্ট নিয়ে টেনশন করি না, এই যে পেমেন্ট গ্রুপ কি বাদ আলাদা দেওয়া। করে নেবো স্যার? না, এই গ্রুপটা হচ্ছে, এরা তো অনেকে আবার ক্লাস করলেও অনেক নতুন, দরকার নাই, এটা থাক। এবার গ্রুপ কারোর গ্রুপ থেকে আউট দরকার, নতুন যারা থাকে নতুন ও দরকার স্যার, নেই। গ্রুপ এটা এরকম থাক স্যার, পরীক্ষা হ্যাঁ শেষ হওয়া পর্যন্ত থাক স্যার। হ্যাঁ থাক, আমি আউট করতেছি। আচ্ছা, শুরুতে দেখেন, আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক তথ্য বিবরণ, যে এফআইআর, এফআইআর যত কোশ্চেন আছে এখানে, পুলিশ হেডকোয়ার্টার সিনিয়র স্যাররা যেটা এখানে ডিজাইন করছে। ক্লাসটি 10 মিনিট পরে কেটে যাবে, আবার লিঙ্ক দিব, সবাই ঢুকে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, প্রাথমিক তথ্য বিবরণ থেকে আপনারা এফআইআর সংজ্ঞা পাবেন। এফআইআর সংজ্ঞা সবাই আপনারা পড়ছেন, আমি একবার করে একটু 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 কথা বলে যাই, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ। কারণ সবাইকে নাকি আপনারা ধরবো, হ্যাঁ স্যার। আপনারা বলবেন কোনটা। আমি একবার একটু একটু বলে যাই, আপনার একটু ভালো লাগবে আর কি, আর একটু ক্লাস দেখে নিন। তাহলে এফআইআর সংজ্ঞার ক্ষেত্রে আমরা পড়েছি যেটা, যে কোনো ধর্তব্য অপরাধ সংগঠনের বিষয়ে থানা অফিসার কি করবে, যিনি সংবাদ দিবেন এবং সেই সংবাদ ফর্মটা যিনি দিচ্ছেন এবং সংবাদ দেন, তিনি কি করবেন, বিবির ফর্ম 27 মোতাবেক থানার যে সংশ্লিষ্ট রেজিস্টার রয়েছে, সেই রেজিস্টারে কি করবেন, লিপিবদ্ধ করে সংবাদদাতাকে পাঠ করে শোনাবে এবং স্বাক্ষর করার পর, এটা কিন্তু এফআইআর এর সংখ্যা বলতেছি, এজাহার না। সাক্ষ্য গ্রহণ করার পর অফিসার ইনচার্জ নিজ নাম স্বাক্ষর সিলমোহর দিবেন এবং কি করবেন, সিলমোহর দেওয়ার পর, যে আগে একটা কথা বলছি, যিনি সংবাদ দিচ্ছেন তাকে পাঠ করে শোনাতে হবে, ঠিক আছে কিনা। এবং তিনি সাক্ষ্য গ্রহণ করার পর অফিসার ইনচার্জ নিজ নাম স্বাক্ষর ও সিলমোহর দিবেন। উক্ত রেকর্ডকৃত ফার্স্ট ইনফরমেশন রুল বা প্রাথমিক তথ্য বিবরণ বলা হয়, যেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 154 এবং পিআরবি রুল 243। দেখেন, এখানে একটু আপনাদের বলে দিই, কেউ যদি লেখেন পিআরবি রুল, এই যে পিআরবি রুল 243, কত সুন্দর লেখছে, এটাই হলো অ্যাকুরেট কথা, পুলিশ হেডকোয়ার্টার যেটা। এক ফৌজদারি কার্যবিধি শর্ট করে লিখলে সমস্যা নেই, এবং পিআরবি রুল 243, কেউ যদি পিআরবি লেখেন 243, সেই পাশে বিধিটা লেখেন। দুই রুলটা যদি না লেখেন তাহলে 243 বিধি, আর পিআরবি রুল লিখলে 243 পরে বিধি লেখা দরকার নাই, এটা একটু একটু ধরাই দিলাম আপনাদেরকে। আচ্ছা, এফআইআর দুই প্রকার মূলত, কয় প্রকার, দুই প্রকার, মৌখিক এবং লিখিত। মৌখিকটা আপনারা পারেন, এবং লিখিত যে বিষয়টা, প্রশ্ন আসতে পারে, কোন ধরনের ঘটনায় এজাহার হবে। প্রথমে কোন ধরনের ঘটনায় এজাহার হবে, অবশ্যই ঘটনার আরো আমলযোগ্য সম্পর্ক হতে হবে, এটা আপনারা জানেন, এবং সেটা নির্দিষ্ট বাংলাদেশের সীমানার মধ্যে হতে হবে। ঘটনাটা অবশ্যই ধরতে হবে, যেটা আগে বললাম, যে ঘটনা সম্পর্কিত তথ্য হতে হবে, কোনো রটনা, কোনো ঘটনা নিয়ে কোনো কিছু করা যাবে না, আমলযোগ্য রিপোর্ট করা যাবে না। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা আমরা পড়েছিলাম, যে কোন ধরনের সংবাদ এফআইআর হিসেবে গণ্য করা যাবে না, ভেরি ইম্পর্টেন্ট। ছোট ছোট প্রশ্ন, অনেকে একটু প্যাচ লাগাবে। কোন কোন সংবাদ এফআইআর হিসেবে গণ্য করা যায়, সেটা হচ্ছে ডাক যুগে প্রেরিত তথ্য, এসএমএস, ফ্যাক্স বার্তা, ইমেল, টেলিফোন, মোবাইল প্রেরিত তথ্য, নাম ঠিকানা স্বাক্ষর বিন এরকম হয়, আসে এরকম। তারপর হচ্ছে পিআরপি 200 অনুযায়ী ক্ষেত্রসমূহ, এগুলো হতে পারে। আচ্ছা, এটা তো ডাউনলোড করছি, এটা ডাউনলোড থেকে যাই সবচেয়ে ভালো হয়, এখান থেকে প্রবলেম হচ্ছে, তাহলে লড়াচড়া করতেছে। ডাউনলোড ডাউনলোড দেখি তো, ডাউনলোড দেখি লেখাটা দেখা যায় কিনা, দেখি। দেখা যাচ্ছে হুম, স্যার, কিন্তু হুম। একটু ভালো লাগছে। বুঝলে আসবে না, ক্লিয়ার একদম, তাহলে ভালো হয়। হ্যাঁ, এটা ঠিক আছে। আলুটা বেশি আসছে স্যার, আলু আর কি। ভালো তো এখন। হুম, এখন আলোটা কমে গেছে তো, আচ্ছা। তারপর আমরা দেখি 200, এটা গেল। তারপর দেখি যে এখানে একটা বিষয় দেখেন লিখছে, ওগুলো আর দরকার নাই, ওইগুলো নিচের যে নোটটা, এটা তো দরকার ঠিক নেই। আছে স্যার, এটা এফআইআর প্রাথমিক দাখিল সাথে আচরণ, মানে ছোট ছোট প্রশ্ন, যে যিনি এফআইআর দিচ্ছেন, যিনি দাখিল করতেছেন, তার সাথে কি আচরণ করতে হবে, এটা সবাই পারবে। এফআইআর অবশ্যই মার্জিত সুশীল আচরণ করবেন, এবং যদি সে ভিকটিম হয়ে থাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থার প্রয়োজনীয় সহানুভূতি দেখাবেন। আসামি গ্রেপ্তার মালামাতের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। অপরাধীর কোনো নিরাপত্তার জন্য হুমকি থাকলে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবেন। বাদীকে এফআইআর কপি প্রদান করতে হবে, এবং বাদীকে তদন্ত শেষে ফলাফল জানাবেন, এগুলো আমরা জানি। এবং এফআইআর প্রদান বাদীকে তদন্ত তদন্ত সে বিষয় তথ্যগুলো সংগ্রহ করবেন। ভিকটিম নারী হলে সেই নিগোষ্ঠী সংখ্যালঘু হলে জেন্ডার সংবেদনশীল আচরণ করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট এই যে বিষয় লাস্টেরটা, যে জেন্ডার সংবেদনশীল আচরণ করতে হবে।
এগুলো দিচ্ছে, প্রশ্ন দিয়ে রাখছে, মানে হচ্ছে এগুলো যে কোনো সময় পরীক্ষা দিয়ে দিতে পারে, কথা বলছেন, অনেকে পড়ে না। যে এফআইআর প্রাথমিক তথ্য দাখিলকারীর সাথে কি ধরনের আচরণ করবে। যিনি আসলো সে তো ভিকটিম হয়ে থানায় আসছে, সবসময় খেয়াল রাখবেন যিনি আসছেন যে ভিকটিম হয়ে আসছে, ভিকটিমের কি কি লস গেছে, কি কি ক্ষতি করছে, কি খাওয়া গেছে, এগুলো উদ্ধারের ব্যবস্থা করবেন। এফআইআর এখানে পদ্ধতি, পিআরবি 33 দেওয়া যাবে নাকি স্যার? পিআরবি 33 দেওয়া যাবে? পিআরবি 33 তো জনসাধারণ আচরণ, সেটা ভিকটিমের কোনো কিছু তো নাই, জনসাধারণের সাথে আচরণ। করার নয় যেটা এটা তো আর এগুলো বেশি আপনি 243-এ দিবেন, 243-এ দিবেন, এগুলো অন্য কোনো কিছু আর দরকার একটা নেই। পুরানো কিছু কিছু রিটার্নের প্রশ্ন দ্বারা না দিলেও মার্ক কাটবে না, সমস্যা, একটু 30-এর লাইন নেই। আচ্ছা, একজনে পড়েন তো এই এই এফএন এর পদ্ধতিটা পড়েন তো একজন, জোরে জোরে শুনি। পড়েন লাস্টেরটা, এই যে এফএন এর পদ্ধতিটা পড়েন। ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি, ঘটনার প্রত্যক্ষ সাক্ষী এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তির নিকটস্থ ব্যক্তি যিনি ঘটনা সম্পর্কে বিশেষভাবে অবগত, এমন সুস্থ সচেতন বুদ্ধিসম্পন্ন ব্যক্তি স্বপ্রণোদিত হয়ে অফিসার ইনচার্জের নিকট এফআইআর দায়ের করতে পারবেন। অফিসার ইনচার্জ ঘটনাস্থলে প্লেন পেপার এজাহার গ্রহণ করতে পারবেন। আচ্ছা, স্টপ, স্টপ। এখানে একটা প্রশ্ন ফৌজদারি আছে কাজ। যে আস্তে আস্তে হ্যাঁ। আস্তে বলা লাগবে না, যে এখানে বলছে অফিসার ইনচার্জ প্লেন পেপার, এখানে অর্থাৎ এখানে বলেই দিচ্ছে যে এখানে বোঝা যাচ্ছে যিনি অফিসার ইনচার্জ বা কোনো তদন্ত কোনো কর্মকর্তা বা সাব ইন্সপেক্টর যদি ঘটনাস্থলে থাকেন, সেই ক্ষেত্রে যে এই যে বিষয়গুলো বললাম, যিনি করোনা ক্ষতিগ্রস্ত ব্যক্তি, ঘটনার প্রত্যক্ষ সাক্ষী, ক্ষতিগ্রস্ত ব্যক্তির নিকট, এই যে এফআইআর প্রথম দ্বিতীয় তৃতীয়, এই যেরকম বিষয়গুলো যে প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারে কিনা, এই ঘটনা এই এই বিষয়গুলো আনছে। যে এই সুস্থ সচেতন ব্যক্তি যদি হয়ে থাকে, স্বপ্রণোদিত যিনি অফিসার ইনচার্জের নিকট যদি সংবাদ দিবেন, তিনি সংবাদ দিনে এফআইআর দায়ের করতে পারেন, এবং এই ঘটনাটা যদি তার সামনে উপস্থিত হয়, সেটা হচ্ছে প্লেন পেপার এজাহার গ্রহণ করতে পারবেন, এটাই বলছি। ফৌজদারি কার্য 154 ধারা মোতাবেক লিখিত মৌখিক যেভাবে সংবাদ আসুক না কেন, থানা অফিসার ইনচার্জ অথবা তার নির্দেশে অফিসার ইনচার্জকে রক্ষিত রেজিস্টার বইতে পিআরবি রুল অনুসারে সেটা বিধি পদ্ধতি অনুসরণ করে বিবি ফর্ম 27 লিপিবদ্ধ করবেন, যেটা নেওয়ার পদ্ধতি। অফিসার ইনচার্জ সাদা কাগজে গ্রহণ করে থানায় প্রেরণ রেকর্ড করবেন, যেটা লেখছে প্লেন পেপার আছে সেটা থানায় কি করে প্রেরণ করবে, সেটা এজাহার রেকর্ড করার জন্য। রেকর্ডকৃত সংবাদ পাঠ করে শুনিয়ে তাতে টিপসই নিতে হবে, যিনি, যেটা আপনি এফআইআর সংজ্ঞায় পেলেন। অফিস ইনচার্জও কি করবে, সেটা তারিখ দিবেন, স্বাক্ষর দিবেন, সিল মোহর দিবেন, এবং এফআইআর সংবাদ নিজ বর্ণনা মতো লিপিবদ্ধ করবেন, উনি যেটা দিচ্ছেন সেভাবে তিনি বর্ণনা করবেন। ঘটনার সংঘটন এবং এফআইআর দায়ের করার মধ্যকার উপযুক্ত ব্যাখ্যা এবং এফআইআর উল্লেখ করবেন। বাদী আসামিদের ঠিকানা পূর্ণাঙ্গ লিখবেন, এবং সংশ্লিষ্ট আইনের ধারা এবং অপরাধের সংযুক্ত বিবরণী কলামে উল্লেখ করতে হবে। এগুলো যে উপাদানগুলো যেগুলো সেগুলো একটু টানবেন, অসুবিধা নেই। ঘটনার সাথে প্রত্যক্ষ জড়িত এবং শনাক্ত অভিযুক্ত তাদের ব্যক্তিদের বিষয়ে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আরো কিছু দিচ্ছে, এখন অনেকগুলো পয়েন্ট দিচ্ছে, এগুলো আপনাদের কাছে যেতগুলো দিচ্ছে মোটামুটি। এগুলো স্যার ওই যে 243 স্যার ক খ হ্যাঁ দিয়ে আছে। হ্যাঁ, মোটামুটি রাইট। যে যে ঘটনার সাথে প্রত্যক্ষ সাক্ষী, আহত, এখানে একটা দেখি, প্রত্যক্ষ জড়িত আসামিদের পরিচয়, নাম, ঠিকানা, বিবরণী 2 নং কলা অন্তর্ভুক্ত করা, দেখেন। এবং পরোক্ষ জড়িত সন্দিগ্ধের নাম দ্বিতীয় পৃষ্ঠা বিবরণীতে বিস্তারিত উল্লেখ করা। ঘটনার প্রত্যক্ষ সাক্ষী, আহত, নিহত, ক্ষতিগ্রস্ত পূর্ণ পরিচয় থেকে বিবরণীতে উল্লেখ করা। ডাকাতি, দুষ্কৃত, চুরি মামলা, লণ্ঠিত মামলা তালিকা শনাক্তকরণ, চিহ্নিত বিস্তারিত বিবরণ দানামে উল্লেখ করা, এগুলো ডাকাতি মামলার ক্ষেত্রে। আহত, নিহত, নিহতের কারণ, আঘাতের কারণ, জখমের কারণ, আঘাতের জন্য ব্যবহৃত অস্ত্র শস্ত্র যদি থাকে সেগুলো বিবরণ করা। ডাকাতি, দুষ্কৃত সহ সংগত অপরাধের ক্ষেত্রে মোডাস অপারেন্ডি উল্লেখ করা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। শারীরিক গঠন, আচরণ, কথিত ভাষা, বিশেষ সাংস্কৃতিক পোশাক, আনুমানিক বয়স, ব্যবহৃত আগমন প্রস্থানের, অপরাধীর সংখ্যা কতজন, ইত্যাদি উল্লেখ করে। এগুলো পড়তে বোরিং লাগলেও আহ পরীক্ষায় কাজে লাগবে, কোনটা কি আসে বলা যায় না। দাঙ্গা হাঙ্গা, দুর্ঘটনা ইত্যাদি ঘটনার ক্ষেত্রে ক্ষয়ক্ষতির বিবরণ পরিমাণ উল্লেখ করা, যেটা আদার সেকশনে যেগুলো। ঘটনার সময় বাদী, ভিকটিম, সাক্ষীদের উপস্থিতির কারণ, তাদের অবস্থান কাল, আসামিদের শনাক্তকরণ মাধ্যম, কে কিভাবে ঘটনা সম্পর্কে বিবরণ, দেখেন খুব চমৎকার একটা পয়েন্ট এই পয়েন্টটা। ঘটনার সময় বাদী, বিবাদী এবং সাক্ষীদের ঘটনাস্থলে উপস্থিতির কারণ, এই যে আমরা 6 দ্বারা পড়ছি না সাক্ষ্য আইনের, হ্যাঁ, এবং 9 দ্বারা পড়ছি জি না, স্যার ছয় সাত, ছয়টা আসামি তো ছয় সহ সাত আট 6, 7, 8, 9 পর্যন্ত বলছে যে আসামি শনাক্তের মাধ্যমে কে কিভাবে ঘটনার সময় অবহিত হয়েছে ইত্যাদি বিষয় উল্লেখ করা। অপরাধের কৃত অপরাধের সংক্রান্ত বিবরণ, আইনের সংক্রান্ত ধারা উল্লেখ করা। ঘটনাস্থলে পূর্ণাঙ্গ বিবরণ, ডাকাতি মামলার ক্ষেত্রে ঘটনাস্থলে যোগাযোগ ব্যবস্থা বিবরণ করা, যে কিভাবে কিভাবে আসলো ওখানে, কোন মাধ্যম ব্যবহার করলো, কোন গাড়িতে আসলো। ঘটনাস্থলে অপরাধের ফেলে যাওয়া বস্তুগত এভিডেন্স, অর্থাৎ 7 দ্বারা আলামত বর্ণনা করা। নমুনা এজাহার এফআইআর ফর্ম, এটা ওই সংযুক্ত করা হয়েছে দরকার। এফআইআর এর উপাদান, এফআইআর এর উপাদান তো আপনারা পারেনি, ওই যে যে উপাদানগুলো যে ডব্লিউএইচ দের প্রশ্ন, কি ঘটনা, কে করেছে, কিভাবে করেছে, কোথায় করেছে, কখন করেছে, এগুলো প্রশ্ন করলে সেই উপাদানগুলো চলে আসে এখানে। কে দেখেছে, কোথায় ছিলেন, কে দাঁড়িয়ে আছে, এগুলো প্রশ্ন ডব্লিউএইচ ডব্লিউএইচ এগুলো পূর্ণাঙ্গ, এগুলো হচ্ছে এরপরে পরীক্ষা করা যায়।
ভেরি ইম্পর্টেন্ট। এফআইআর পূরণকালে লক্ষণীয় বিষয়, এটা আপনারা ভালো জানেন, মুখস্থ করছেন, এতদিন পড়ছেন। এখানে অনেকগুলো আছে যে এফআইআর যে কলাম গুলো আছে, এগুলো একটু লিখলে হয়ে যাবে। প্রথম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে থানা জেলার নাম উল্লেখ করা, মামলার বার্ষিক ক্রমিক নাম্বার উল্লেখ করা, এজাহার গ্রহণের তারিখ সময়, এজাহার থানা হয়তো পুলিশ সুপার অফিসে প্রেরণের তারিখ সময় লেখা থাকে, ঘটনাস্থলের নাম, অবস্থান, থানা থেকে দূরত্ব, দিক দায়িত্ব, বিট, মৌজা, এগুলো লিখতে। এবং যিনি সংবাদ দিতেন বাদীর নাম ঠিকানা, অভিযুক্তের নাম ঠিকানা, ফোন নম্বর, জাতীয় পরিচয়, এগুলো অ্যাড হয়েছে, আগে ছিল না। জাতীয় পরিচয় নাম্বার থাকে, পরিচয়পত্র, অভিযুক্ত নাম ঠিকানা, ধারা সহ অভিযোগ লঙ্ঘিত যেগুলো পাওয়া গেছে ওগুলো বর্ণনা লিখবেন। তদন্তে গৃহীত ব্যবস্থার এজাহার রেকর্ডে বিলম্বের কারণ উল্লেখ করেন। মামলার বিশেষ ফলাফল নির্দিষ্ট কলমে খালি রাখবেন। মামলার রেকর্ড অফিসে স্বাক্ষর প্রথম ডিপি নাম্বার লিখবেন। লিখিত মৌখিক উভয় প্রকার এজাহার সংবাদদাতা স্বাক্ষর, টিপসই এজাহার গ্রহণের স্বাক্ষর থাকবে অবশ্যই। বাদীর পক্ষে যিনি এজাহার নিয়ে আসবেন, দেখেন বাদীর পক্ষে যিনি এজাহার নিয়ে আসবেন পুলিশ অফিসের সামনে লিখিত দিতে হবে, আমি বাদীর স্বাক্ষর চিনি, শনাক্ত করে নাম ঠিকানা স্বাক্ষর করুন। তদন্ত করে তার জন্ম সৃষ্টি হন মত নিতে হবে। দেখছেন কত সুন্দর একটা কথা, বইটা এত সুন্দর করে লিখছে, আপনারা ভালো করে বললেন না। আচ্ছা, স্যার আমাদের কি ইয়ে আসতে পারে স্যার, এফআইআর? হ্যাঁ, এফ এর মনে হয় কোন পরীক্ষা প্রশ্ন এসে পড়ছে একটা।